স্বাগতম বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এ মামলায় খসড়া চার্জশিট প্রস্তুত করে আইনি পরামর্শের জন্য পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে। প্রায় ১০,০০০ পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে উঠে আসে অপরাধীদের বিরুদ্ধে ফরেনসিক তথ্য প্রমাণ। ২০১৬ সালের ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় ১০,১০,০০,০০০ ডলার। ঘটনার ৩৯ দিন পর রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই মামলাটির তদন্তে নামে সিআইডি। অবশেষে ১০ বছরেরও বেশি সময় পর তদন্তের এ মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের ১০ জন এবং ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সেখান থেকে পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। বাংলাদেশের অভিযুক্তদের মধ্যে ডক্টর আতিউর রহমান ছাড়াও রয়েছেন আনিসে খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জুবাইর বিন হুদা, এএফএম আসাদুজ্জামান, মিসবাউল হক, আবুল কাশেম ও মোহাম্মদ সুলতান মাসুদ আহমদ। এছাড়া ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, নর্থ কোরিয়ার ২, চীনের ৩, শ্রীলঙ্কার ৮, জাপানের ১, ভারতের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এদের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। যে খসড়া তৈরি হয়েছে সেটি চূড়ান্ত আকারে উপস্থাপন করা এবং এই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কারণ রিজার্ভ চুরি করে কেউ যদি বিচারের মুখোমুখি হওয়া থেকে কোনোভাবে বিচারের মুখোমুখি হওয়া থেকে বেঁচে যায়, তখন রাষ্ট্রের কোনো কিছুই আর নিরাপদ থাকবে না। আস্থার সংকট কাটাতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার কথা বলছে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। বাংলাদেশ ব্যাংকের ১০ জন কর্মকর্তার নাম এসেছে ড্রাফট রিপোর্ট। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যায়, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটি স্বস্তির জায়গায় আসবে, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের জন্য ইমেজের জন্য একটা বড় হুমকি স্বরূপ ছিল। দেশে আর্থিক খাতের দুর্নীতি ঠেকাতে দৃষ্টান্ত হিসেবে এই মামলার দ্রুত সুরাহা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। প্রথমবারের মতো লোকসানে পুরো ব্যাংক খাত। ২০২৫ সালে এ খাতের নেট লোকসান দাঁড়িয়েছে ১,৩৬,৬৬৬ কোটি টাকা। বাংলাদেশে ব্যাংকের বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতের প্রকৃত চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে। নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি না বাড়ালে ধীরে ধীরে প্রকট হবে এ সংকট। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই সামনে আসে খেলাপি ঋণের আসল চিত্র। তবে শুধু খেলাপি ঋণ নয়, সামনে আসে দুর্দশাগ্রস্ত পুরো ব্যাংক খাতের বিপর্যয়ের চিত্র। ব্যাংক খাতের আর্থিক দুরবস্থার প্রভাব পড়েছে প্রধান সব সূচকের উপর। প্রথমবারের মতো পুরো খাতে বড় লোকসান হয়েছে। ২০২৫ সালে ব্যাংক খাতের নিট লোকসান ১,৩৬,৬৬৬ কোটি টাকা। নিয়ার ফিউচারে কতটুকু ভালো হবে কেন ধরেন। এর জন্য দীর্ঘদিনের ঋণ অনিয়ম, আর্থিক জালিয়াতিকেই দায়ী করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির যেটা বললেন আপনি, এটা ভালো অবস্থায় নাই। একটা ব্যাংকের কোর কাজটা কি? লোন দেওয়া এবং ডিপোজিট নেওয়া, লোন দেওয়া, এটা হচ্ছে কোর কাজ। সো ইউর রাইট যে আসলে আমাদের যে কোর ব্যবসা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার দেখেন আমাদের ক্রেডিট গ্রোথ প্রাইভেট করতে করতে এখন 4.5-এর চলে আসছে, অ্যারাউন্ড 4। এটা কখনো দেখি নাই। ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা ফেরাতে খেলাপি ঋণ আদায় এবং দুর্বল ব্যাংকগুলোকে এখনই সংস্কার না করলে আমানতকারীর আস্থাহীনতা আরও প্রকট হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকগুলো লসে যাচ্ছে, এটা তো ইনফ্যাক্ট আপনার অর্থনীতি কিংবা ব্যাংকিং খাতের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। কারণ ব্যাংক হচ্ছে আস্থা
মানুষের আস্থাই হচ্ছে মানুষের ব্যাংক, একটি ব্যাংক টিকে থাকার সবচেয়ে প্রধান পূর্ব শর্ত। এবং সে আস্থা যদি নষ্ট হয়ে যায়, একটি লোকসানি ব্যাংক, তার উপরে যদি লোকজন আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যাংকটি কিভাবে টিকে থাকবে সেটা একটা বিশাল প্রশ্ন। লোকসানের শীর্ষে আছে একীভূত করা 5 ইসলামী ব্যাংক। এছাড়া জনতা ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকও লোকসানে রয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। টেক্সটাইল খাতে টেকসই উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক ব্যবসায়িক সহযোগিতার নানা উদ্ভাবন নিয়ে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের ইনটেক্স বাংলাদেশ প্রদর্শনী। দেশ বিদেশের 3 শতাধিক প্রতিষ্ঠান নিয়ে এ প্রদর্শনীকে নতুন ব্যবসায়িক সংযোগ ও বিনিয়োগ সম্ভাবনার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। এবারের আয়োজনে ভারত, চীন, তাইওয়ান, জাপান সহ বিশ্বের 12টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব টেক্সটাইল ফাইবার। উজবেকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর এমন উদ্ভাবনী পণ্য নজর কেড়েছে ইনটেক্স বাংলাদেশ প্রদর্শনীতে। টেকসই উৎপাদন ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এসব পণ্য নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানগুলো। শুধু প্লাস্টিক পুনর্ব্যবহার নয়, আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, টেকসই কাঁচামাল ও উদ্ভাবনী সমাধানের এমন শতাধিক পণ্য ও সেবা মিলছে আইসিসিবিতে আয়োজিত এ প্রদর্শনীতে। ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই আয়োজনের মূল লক্ষ্য। ফেব্রিক, ইয়ার্ন, ডেনিম, অ্যাক্সেসরিজ, টেকসই উপকরণ ও অত্যাধুনিক টেক্সটাইল প্রযুক্তির সমন্বয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। দেশীয় পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্ল্যাটফর্ম। ইন্ডাস্ট্রির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে আমাদের যে স্পিনিং মিল, আমাদের যে আদার্স ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এদেরকে বাঁচিয়ে রেখে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট উইং এর প্রধান আব্দুর রহিম খান বলেন, উদ্ভাবন, দক্ষ মানব সম্পদ ও টেকসই বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব। This kind of expo basically create an opportunity for all the stakeholders to be engaged more for further businesses. দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে বৈশ্বিক বাজারে আরও এগিয়ে নিতে নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের এক মিলন মেলায় পরিণত হয়েছে ইনটেক্স বাংলাদেশ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। শতকরা 10% হারে বাজেট বাড়ানোর পাশাপাশি 59% পর্যন্ত বেড়েছে প্রণোদনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে একথা বলেন কৃষিমন্ত্রী। বলেন, দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে, যার ফলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফল রপ্তানি করা হচ্ছে। ফলের রপ্তানি বাড়াতে ভবিষ্যতে বিদেশেও এ ধরনের মেলার আয়োজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। মেলায় প্রতি বছরের মতো এবারেও দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলের সমাহার নিয়ে স্টল সাজানো হয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। কৃষি বাজেট গত বছর যে বাজেট ছিল তার থেকে 10.35 or something like that বেড়েছে। যারা বলে তারা হয়তো হিসাব করে নাই। ওইভাবে আপনি যদি তুলনা করেন তাইলে দেখবেন এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। প্রস্তাবিত বাজেটে অস্বাভাবিক মাত্রায় রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদ সম্মেলনে একথা বলেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী। জানান, যেখানে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 6.5%, সেখানে 20% রাজস্ব আহরণ বৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে বরাবরের মতোই এনবিআর প্রকৃত করদাতাদের ওপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য আগামীতে ঘাটতি পূরণে নতুন সোর্স নিশ্চিত করার বিকল্প দেখছেন না তিনি। এছাড়া কর্পোরেট কর হার উচ্চ স্তরে থাকায় অস্বাভাবিক অস্বস্তি প্রকাশ করে ফিকি। তবে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় ফিকি।
ইন্ডিভিজুয়ালি যারা এমপ্লয়মেন্ট হবে তারাও কিন্তু মানে পার্সোনাল ট্যাক্স দিতে শুরু করবে, বিকজ দে উইল বি কমপ্লায়েন্ট। সুতরাং আমাদের কিন্তু একটা মুভমেন্ট এসে চিন্তা করতে হবে হুইচ ইজ গোয়িং টু বি দ্য মডারেট পাথ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৬২টি কোম্পানি সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এর মধ্যে ৩২টি কোম্পানি বন্ধ এবং ৩০টি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বাড়াতে আলাদা দুটি তালিকা সম্প্রতি ডিএসই তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। ডিএসই বলছে আর্থিকভাবে দুর্বল ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করে যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই তালিকা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে এসব কোম্পানির বিষয়ে রেড অ্যালার্ট বা সতর্ক সংকেত জারি করা হয়েছে। বিনিয়োগকারীদের এই কোম্পানিগুলোতে বিনিয়োগে নিরুৎসাহিত করাই এর উদ্দেশ্য। সম্প্রতি বন্ধ ও দুর্বল মানের কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে। এরকম দুটি কোম্পানির লেনদেন এরই মধ্যে তাৎক্ষণিক নির্দেশে স্থগিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে এসে দুর্বল ও আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর বিষয়ে সতর্ক সংকেত জারি করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য বাজার সংযোজন, ই কমার্স সক্ষমতা বৃদ্ধি এবং পণ্য ব্র্যান্ডিংয়ের বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করা, নারী উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, রপ্তানি সক্ষমতা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা দরকার। দেশে প্রথমবারের মতো ভ্যাট সহ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা, যা আগের দামের তুলনায় ভরি প্রতি 9,013 টাকা কম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,22,491 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,064 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বন্ধের পর সীমিত পরিসরে আজ থেকে আবারও চালু হচ্ছে কুয়েত বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এতে স্বস্তি ফিরেছে কুয়েত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। আজ গালফ আরব সহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার পর সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। তবে এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে 18 জুন থেকে টার্মিনাল 4-এর মাধ্যমে গালফ আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হবে। পর্যায়ক্রমে পরিস্থিতি মূল্যায়ন করে বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। এই ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে। দীর্ঘ অনিশ্চয়তার পর বিমান চলাচল স্বাভাবিক হওয়ার খবরে যাত্রী ও ট্রাভেল এজেন্সিগুলো স্বস্তি প্রকাশ করেছে। বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় যাত্রী সেবা অব্যাহত রাখা, এয়ারলাইন্সগুলোর কার্যক্রম সচল রাখা এবং বেসামরিক বিমান চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত সরকার এবং কুয়েত সিভিল এভিয়েশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা বর্তমানে টার্মিনাল 4-কে অন্যান্য বিমানের জন্য খুলে দিয়েছে। অর্থাৎ কুয়েত এয়ারওয়েজ আর জাজিরা এয়ারলাইন্স এর টিকিট ছাড়া বাকি অন্যান্য যারা যাত্রী আছেন, বাংলাদেশ বিমান, এমিরেটস, ফ্লাই দুবাই বা এয়ার আরবিয়া, যাদেরই অন্যান্য বিমানের টিকিট আছে, তারা কিন্তু বর্তমানে তাদের আগের টিকিটকে রিশিডিউল বা রিইস্যু করতে পারবে। দীর্ঘদিন যাবৎ কুয়েতে এয়ারলাইন্স বন্ধ ছিল। বর্তমান সরকার আবার নতুন করে এয়ারলাইন্সের ফ্লাইটগুলো চালু করছে। এই জন্য কুয়েত প্রবাসীরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে।
আর সামনে যারা যারা দেশে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ট্রাভেল এজেন্সিতে চলে যান, কারণ নতুন করে ফ্লাইটগুলো আবার চালু করা হচ্ছে। এদিকে জুন মাস থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত উড্ডয়নের অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ফ্লাইট ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে চেক ইন কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সর্বশেষ ফ্লাইট তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। আমার 3 তারিখে ফ্লাইট ছিল, আমি এবং অনেক যাত্রী যেতে পারে নাই। ইনশাল্লাহ এখন আবার নতুন করে কুয়েত এয়ারপোর্ট টার্মিনাল 4 চালু হয়েছে। এখন কুয়েত এয়ারলাইন্সের পাশাপাশি অন্যান্য ফ্লাইটগুলো পরিচালিত হবে ইনশাল্লাহ। আপনারা যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ট্রাভেলসে আসবেন, আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করবেন। সর্বোচ্চ নিরাপত্তা, সুরক্ষা এবং সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রবাসীদের প্রত্যাশা, ধীরে ধীরে সকল আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হলে ভ্রমণ এবং কর্মসংক্রান্ত যাতায়াত আরো সহজ ও নির্বিঘ্ন হবে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি। জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড পিৎজা হাট এখন ব্যবসায়িক মন্দার মুখে। তীব্র প্রতিযোগিতা আর টানা লোকসানের কারণে $270 কোটি প্রতিষ্ঠানটি বিক্রি করে দিচ্ছে এর মালিক ইয়াম ব্র্যান্ডস। বিশ্বজুড়ে পরিচিত নাম পিৎজা হাট, কিন্তু সময়ের সঙ্গে বদলে যাওয়া বাজারে পিছিয়ে পড়েছে এই ব্র্যান্ড। বিক্রি কমেছে, বেড়েছে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত পিৎজা হাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এর মালিক ইয়াম ব্র্যান্ডস। চুক্তি অনুযায়ী প্রায় $150 কোটি পিৎজা হাটের আন্তর্জাতিক ব্যবসা কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের লং অরেঞ্জ ক্যাপিটাল, আর চীনের ব্যবসা প্রায় $120 কোটি কিনবে ইয়াম চায়না হোল্ডিংস। 1958 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে পিৎজা হাট। পরে পেপসিকোর হাত ঘুরে এটি আসে ইয়াম ব্র্যান্ডসের অধীনে। একই প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে কেএফসি ও টেকো বেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডও। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ইয়ামের দুর্বল ব্র্যান্ডে পরিণত হয়েছিল পিৎজা হাট, তাই প্রতিষ্ঠানটি এখন ভালো পারফরমেন্স করা অন্য ব্র্যান্ডগুলোতে বেশি মনোযোগ দিতে চায়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই বিক্রির প্রক্রিয়া শেষ হওয়ার আশা করছে ইয়াম ব্র্যান্ডস। এর মধ্যে থেমে যাবে পিৎজা হাটের প্রায় 7 দশকের পথ চলা। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5661 পয়েন্টে। এর পরবর্তী স্লাইডটি আমরা দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 176টির দর বেড়েছে, কমেছে 185টির দর এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। লেনদেন হয়েছে 1197 কোটি 21 লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 14 কোটি 8 লাখ টাকা কমেছে। এর পরবর্তীতে আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনারের তালিকায় প্রথমেই রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে LR গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1। এরপরে আমরা দেখে নেব টপ লুজারের তালিকা। টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে LR গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1। এরপরে আমরা দেখে নেব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 104 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,354 পয়েন্টে। এর পরবর্তী স্লাইডটি আমরা দেখে নেব। এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 108টির দর বেড়েছে, কমেছে 106টির দর এবং অপরিবর্তিত রয়েছে 29টির দর এবং লেনদেন হয়েছে 84 কোটি 39 লাখ টাকা। দর্শক, এবারে আমরা দেখে নিব প্রধান আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার। আজ US ডলার কিনতে খরচ হচ্ছে 123 টাকা 30 পয়সা এবং বিক্রি হচ্ছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 168 টাকা 66 পয়সা এবং বিক্রি হচ্ছে 161 টাকা 38 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 82 পয়সা এবং বিক্রি হচ্ছে 140 টাকা 50 পয়সায়। এরপর পরবর্তী স্লাইডটি আমরা দেখে নিব। জাপানি ইয়েনের ক্রয় মূল্য
মূল্য ৭৯ পয়সা এবং বিক্রি হচ্ছে ৭২ পয়সায়। সৌদির রিয়াল কিনতে লাগছে ৩৩ টাকা ২৪ পয়সা এবং বিক্রি হচ্ছে ৩২ টাকা ৪৮ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ৩০ টাকা ৬৩ পয়সা এবং বিক্রি হচ্ছে ২৯ টাকা ৭৩ পয়সায়। এর পরবর্তীতে আমরা দেখে নিব সিঙ্গাপুরের ডলার কিনতে আজকে খরচ হচ্ছে ৯৯ টাকা ১৫ পয়সা এবং বিক্রি হচ্ছে ৯৪ টাকা ৬২ পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে লাগছে ১ টাকা ৩৮ পয়সা এবং বিক্রি হচ্ছে ১ টাকা ২২ পয়সা এবং চাইনিজ ইয়েন কিনতে খরচ হচ্ছে ২০ টাকা ৩ পয়সা এবং বিক্রি হচ্ছে ১৮ টাকা ৩ পয়সায়। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।